ইএফটি করো আর সোল সার্চিং এই 4টে করুন তাহলেই হবে নাকি? এটা থেকে আধ ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, আপনি যতগুলো পড়াবেন ততটাই হবে। হ্যাঁ, তো এই 4টে করতে তো অনেকক্ষণ লেগে যাবে না? এইটাই হোক, তারপরে তখন দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা চাইছি যে প্রথম পোষ মনে আছে সবারই নিশ্চয়ই। হাতগুলোকে স্ট্রেচ করে দিন বাইরে, একদম ফ্রি, হাত একদম ফ্রি থাকবে। দাঁড়িয়েও করতে পারেন, বসেও করতে পারেন, যার যেটা সুবিধে। এবং হাত দুটোকে একদম স্লো মোশনে বুকের কাছে নিয়ে আসবো, এবং যতটা কাছে আসার সময় আমরা ওম শব্দটি উচ্চারণ করতে করতে শ্বাস ছাড়তে ছাড়তে, এটা ফুটবল যেমন আমরা বুকের কাছে ধরছি এরকম একটা ভাব থাকবে, এবং হাতগুলি একদম ফ্রি থাকবে। আর পুরো নজরটা হাতের প্রতি থাকবে, হাত কিভাবে আসছে পুরো মনোযোগটা সেই দিকে থাকবে। চোখ বন্ধ থাকবে। কারো যদি অসুবিধা হয় বুঝতে একটু দেখে নিতে পারেন, তারপরে চোখ বন্ধ করেই করুন। আর যতবার করব প্রথমবারের চেয়ে পরের বারগুলোতে ধীরে ধীরে মোশনটা আরো স্লো হতে থাকবে। 5 বার করবো আমরা, ঠিক আছে? পরের বারগুলোতে মোশন ধীরে ধীরে স্লো হতে থাকবে আরো, যতটা বেশি সময় ধরে করতে পারি। ওকে, স্টার্ট। হ্যাঁ, ভিডিওগুলো অন করে নিন। কারো যদি অসুবিধা হচ্ছে, কেউ যদি ঠিকঠাক হচ্ছে না, তাহলে একটু দেখে নেওয়া যাবে। ওম বলতে বলতে যদি হাত বুকের কাছে নাও আসে, তাহলেও থামবেন না। ওমটা শেষ হয়ে গেলেও হাতগুলো যেন বুকের মধ্যে আসে, বলটাকে ধরার মতো করে। লাস্ট দুবার করবো।
লাস্ট বার, একদম স্লো, যতটা পারবেন স্লো করবেন, একদম স্লো। ওকে, রিল্যাক্স, একটু ফ্রি হয়ে নিন। আমরা কপালরন্ধ্র ধৌতি করি, সবাই জানেন তো যারা আছেন? ভিডিও গুলো অন করতে পারেন সবাই? ভিডিও গুলো একটু অন করে নিন, তাহলে দেখা যাবে মানে কারো যদি বুঝতে অসুবিধা হচ্ছে একটু বলা যাবে। কৃষ্ণা ম্যাডাম, দীপান্বিতা ম্যাডাম, রূপালী ম্যাডাম, বিমলা ম্যাডাম, আপনারা জানেন তো কপালরন্ধ্র ধৌতি? বিমলা ম্যাডাম কোথায়? নেই? আরম্ভ করুন, অ্যানসার নেই, আরম্ভ করুন। করে দিয়ে অন করে দিয়ে কোথায় চলে গেছে? ঠিক আছে, আমরা শুরু করি। সবাই ভিডিও গুলো একটু অন করে নিন। কপালরন্ধ্র ধৌতির প্রথম পোজ আপনারা সকলেই জানেন নিশ্চয়ই। চোখ বন্ধ থাকবে, মেরুদণ্ড সোজা। হ্যাঁ জানি। হ্যাঁ ঠিক আছে, শুরু করুন। ভিডিওটা অন করে নিন আর অডিওটা অফ করে দিন। জানি। হ্যাঁ, কিছু বলছেন? বলছেন জানি। আচ্ছা, অডিওটা অফ করে দিন, ভিডিওটা অন করে নিন। প্রথম পোজ, আমরা দুটি আঙুল, বুড়ো আঙুলকে কপালের পাশে নিয়ে আসবে, রগের মধ্যে। পুরো বডি থাকবে শিথিল, প্রতিটি অঙ্গ শিথিল থাকবে, মেরুদণ্ড সোজা। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। তিনটি আঙুল দিয়ে কপালের ডান দিক থেকে বাঁ দিকে এইভাবে, এবং অন্য হাতের তিনটি আঙুল দিয়ে কপালের ডান দিক থেকে বাঁ দিকে স্পর্শ করতে করতে আসবো। চোখ বন্ধ থাকবে, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। এইভাবে নিজের অনুযায়ী সংখ্যা গণনা করুন, 10 থেকে 15 বার করুন, তারপরে আমরা নেক্সট পোজে যাব। প্রতিটি স্পর্শ যেন অনুভব করতে পারেন, কপালের মধ্যে যা কিছু দুশ্চিন্তা সমস্ত কিছু এর মাধ্যমে আমরা আকাশে ছেড়ে দেব। সম্পূর্ণ মনোযোগ থাকবে আঙুলের, কপালের উপরে আঙুলের স্পর্শের উপর। আমি একটু আগে থেকে শুরু করেছিলাম সুমন। ঠিক আছে, আমরা এরপরে দ্বিতীয় পোজে যাব। দ্বিতীয় পোজে দুটি আঙুল দিয়ে ভ্রুকে ধরবো উপরে এবং নিচে, এবং তৃতীয় নয়ন থেকে শুরু করে ভ্রুকে ওইভাবে চাপতে চাপতে ভ্রুর শেষ পর্যন্ত পৌঁছবো, এবং আবার শেষ থেকে শুরু করে আবার তৃতীয় নয়ন অব্দি একইভাবে চাপতে চাপতে আসবো। সম্পূর্ণ মনোযোগ ওই আঙুলের উপরে থাকবে, এবং শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে।
পরের পোজে যাওয়ার জন্য তৈরি হব আমরা। 2টি বা 3টি আঙুল নাকের পাশে রাখুন এবং নাকের পাশ থেকে স্পর্শ করতে করতে অ্যান্টি ক্লকওয়াইজ কপালের উপর থেকে নিয়ে এসে আবার গালের পাশ দিয়ে নিয়ে গিয়ে তৃতীয় নয়নে শেষ করুন। এইভাবে প্রতিটি স্পর্শ অনুভব করে গালের মধ্যে বা নাকের পাশে যে সমস্ত বলিরেখা সেগুলি সমস্ত দূরীভূত হয়ে যাবে। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। প্রতিটি স্পর্শ যেন অনুভব করতে পারেন, একটাও না মিস হয়। ঠিক আছে, পরের পোজে যাব। 2টি হাতকে গালের মধ্যে রেখে দিন। রিনা ম্যাডাম এইভাবে দিয়ে এবারে আপর থেকে শ্বাস ছাড়তে ছাড়তে পুরো যত নেগেটিভ এনার্জি সব বাতাসে ছেড়ে দিন। গালের পাশ দিয়ে হাত দুটি থাকবে এবং এইভাবে উঠে বাতাসে ছেড়ে দিন। শ্বাস হ্যালো স্যার, আমার একটা হ্যাঁ বলুন। কথা বলার ছিল। বলুন। এর আগেরটাও যেটা ওই হাত টাচ করে, এটা কি একটা করে ক্লকওয়াইজ তারপরে পরে অ্যান্টি ক্লকওয়াইজ নাকি 10টা? অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে দুটো হাতই অ্যান্টি শুধু ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ? হ্যাঁ, শুধু অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, ঠিক আছে। হাত দুটো নিয়ে শ্বাস নেব এবং তারপরে যখন ছাড়তে ছাড়তে পুরো নেগেটিভ এনার্জিকে ছেড়ে দেবো বাতাসে। শ্বাস ছাড়ার সময় মুখ দিয়ে ছাড়বো শ্বাস এবং তার সাথে সাথে সব নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। প্রতিটি স্পর্শ যেন অনুভব করতে পারেন। হাত দুটো গালের পাশে থাকবে, মুখের সামনে নয়। হাতের গালের পাশ থেকে, গালের থেকে যে সমস্ত এনার্জি গুলো সেগুলো নেগেটিভ এনার্জি, সেগুলো এইভাবে পাশ থেকে। মুখের সামনে নাকের সামনে হাত রাখছেন অনেকে, তা নয়। হাতটা দুটো গালের পাশে থাকবে একদম এইভাবে। সাইডে গালের পাশে থাকবে, পাশে এইভাবে। মুখের সামনে এইভাবে নয়, সামনে নয়, এইখান থেকেই উঠবে, এইখান থেকেই বেরোবে।
এইখান থেকেই যাবে, এই সাইড থেকেই যাবে, চোখের সামনে নয়, চোখের সামনে হাত চলে যাচ্ছে কারো কারো। ঠিক আছে, পরের পোজে যাব। এইখানে আঙুল রাখবো, একটি আঙুল ঠোঁটের উপরে থাকবে, এই দুটি আঙুল, একটি আঙুল ঠোঁটের উপরে থাকবে আর এই আঙুলটি, মাঝের আঙুলটি ঠোঁটের নিচে থাকবে। দিয়ে এইভাবে স্পর্শ করতে করতে এদিকে আসবো, আবার এই আঙুলটা দিয়ে এদিক থেকে স্পর্শ করতে, ঠোঁটের উপরে, ঠোঁটের মানে ঠোঁটের লিফের উপরে থাকবে না, ঠোঁটের উপরে থাকবে, উপরের পোর্শনে থাকবে এবং নিচের পোর্শনে থাকবে। এবং ঠোঁটটি সামান্য বিস্তৃত করবেন একটি সুন্দর হাসির মাধ্যমে। যত ভালো হাসি থাকবে তত ভালো, ঠোঁটের দিকে যত বলি রেখা সব নষ্ট হয়ে যাবে। সুন্দর হাসিটি থাকবে যাতে আপনি বুঝতে পারেন যে এই হাসিটি আপনি নিজে ফিল করতে পারেন। এবং শ্বাস, এখানে শ্বাস ছাড়ার ব্যাপারটা কিরকম থাকবে তাহলে? শ্বাস নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ছাড়বেন নর্মাল যেমন হয়। না, এই যে একটা পোর্শন গেলাম, মানে শ্বাস নেব আর এইটা দিয়ে ছাড়বো, তাহলে তখন? হ্যাঁ, দুটোই ওইভাবে করতে থাকুন, একসাথে অল্টারনেট হয়ে যাবে, করতে থাকুন দুটোই। আচ্ছা, সাইমালটেনিয়াসলি চলতে থাকবে দুটো। এরপর আমরা পরের পোজে যাব। দুটি আঙুল দিয়ে কানের লতিকে ধরবো এবং বাইরের দিকে টানতে থাকবো এবং কানের উপর থেকে নিচ অব্দি এইভাবে টানতে টানতে আসবো। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে, ওইভাবে নিচে অব্দি আসবো একদম, এবং আবার ওই নিচ থেকে ওই একইভাবে টানতে টানতে একদম কানের উপর পর্যন্ত পৌঁছবো। কানের মধ্যে আমাদের যে ব্যালেন্স, পুরো শরীরের ব্যালেন্সটা কানের থেকে হয়, এতে এই ব্যালেন্সটা ঠিক রাখতে সাহায্য করবে। ঠিক আছে, এরপরে আমরা নাদ যোগ করবো। দুটি আঙুল দিয়ে কান বন্ধ করব এবং শ্বাস নিয়ে ওং উচ্চারণ করতে করতে শ্বাস ছাড়বো, 5 বার করব। বাইরের কোনো আওয়াজ যেন আমরা না শুনতে পাই এবং শরীরে এর ফলে যে স্পন্দন, সেই স্পন্দনটা যেন অনুভব করতে পারি। কান দুটো বন্ধ করে দিন দুটো আঙুল দিয়ে, শ্বাস নিয়ে ওং বলতে বলতে শ্বাস ছাড়বো।
চোখ বন্ধ থাকবে, মেরুদণ্ড সোজা। আমরা একটুখানি ভাববো এতক্ষণ আমরা কি কি করলাম, তার ফলে কিরকম অনুভব হচ্ছে আমাদের, এবং কি কি স্পন্দন আমরা যে অনুভব করতে পারছি কিনা শরীরের মধ্যে। চোখ বন্ধ করে একটু ভাববো সবগুলো। রিল্যাক্স। হাত দুটি মাথার উপরে নিয়ে বসে নিন, বসে নিয়ে চোখে মুখে স্পর্শ করে দিন। আমরা এরপরে সোল সার্চিং, সোল সার্চিংটা আপনারা জানেন নিশ্চয়ই, মনে আছে নিশ্চয়ই। চোখ বন্ধ থাকবে, না ওইটা নয়। মনে করুন আপনার সামনে একটি বোর্ড আছে, সেই বোর্ডে আপনার ইষ্ট মন্ত্র বা কিছু মন্ত্র একটি লেখা আছে। সেটি আপনি খালি আঙুল দিয়ে তার নিচে আঙুল দিয়ে দিয়ে পড়বেন খালি। চোখ বন্ধ থাকবে, ঠোঁটের উচ্চারণ করবেন না, কিন্তু ঠোঁট মানে মুখ দিয়ে উচ্চারণ হবে না, আওয়াজ আসবে না, কিন্তু ঠোঁট দিয়ে পড়বেন। এতে হাত, ঠোঁট এবং ব্রেন সবগুলো তিনটে একসাথে অ্যাক্টিভ হবে। বুঝতে পারছেন সবাই? কি ঠোঁট উচ্চারণ হবে না, ঠোঁট মানে জোরে বলবে, মনে মনে বলতে থাকুন, মন্ত্রটি উচ্চারণ করুন যেন আপনি পড়ছেন মনে মনে। মন্ত্রটি সামনে লেখা আছে, সেই মন্ত্রটি আপনি আঙুল দিয়ে দিয়ে পড়ছেন। আচ্ছা, যে মন্ত্রই আপনার ইষ্ট মন্ত্র হোক বা অন্য ইষ্ট মন্ত্র না থাকলে ওমকার থাকলো, যেটা মনে হবে আপনার, কোন একটা লেখা আছে সেটা। লেটস স্টার্ট।
রিল্যাক্স। ইএফটি করব নাকি আমরা? এইটা প্রসেস যেটা করলাম, এটা প্রসেসটার নামটা কি? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যেটা করলাম এটা প্রসেসটার নামটা কি? এটা হচ্ছে সোল সার্চিং, আপনার আত্মাকে খোঁজা। আমি যে মানে আমার ভেতরে যে আত্মা আছে সেই আত্মাকে আমি খোঁজার চেষ্টা করছি আর কি, আমার ইষ্টমন্ত্রের মাধ্যমে। এতে তিনটে কাজ একসাথে হচ্ছে, হাতের কাজ হচ্ছে, হাতের ব্যায়াম হচ্ছে, আপনার কনসেন্ট্রেশনটা থাকছে, তার সাথে আপনার ইষ্টমন্ত্র যেটা আছে সেই মন্ত্রটাও আপনি একসাথে পড়তে পারছেন। মানে নিজেকে খোঁজা, তাই তো? আচ্ছা, নিজেকে খোঁজা একদম। আচ্ছা তাহলে ইএফটি করবো নাকি? তাহলে শুরু করুন। ঠিক, তাহলে ইএফটি প্রথম পোজ, দুটো আঙুল একদম এই ভুর মাঝখানে থাকবে, জাস্ট উপরটাতে দিয়ে এইভাবে বাইরে থেকে এইভাবে টোকা মারুন বাইরে থেকে। চোখ বন্ধ থাকবে, মেরুদণ্ড সোজা। টোকাটা যেন একটু জোরে হয় যাতে ব্রেনে গিয়ে হ্যামার করে। বলছি স্যার এখানেও শ্বাসটা কি মুখ দিয়ে, নাক দিয়ে নেবো, মুখ দিয়ে ছাড়বো? না, নর্মাল শ্বাস, নর্মাল। বিমলা ম্যাডাম একটু জোরে টোকা মারুন দুটো আঙুল দিয়ে বাইরের থেকে, যাতে ব্রেনে হ্যামারিংটা হয়। একদম এইভাবে জোরে জোরে, একটু জোরে জোরে। দুটো ভ্রুর মাঝখানটায়। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। পম্পা ম্যাডাম আর একটু জোরে হবে। বুড়ো আঙুলটা ছেড়ে দিন। ঠিক আছে, বুড়ো আঙুলটা ছেড়ে দিন, বুড়ো আঙুলটা সাপোর্টের দরকার নেই। হ্যাঁ তাহলে একটু জোর পাবেন, একটু জোরে জোরে এরকম, একটু হ্যামারিংটা যাতে জোরে হয়। সুমন আমার তো হচ্ছে। আর একটু জোরে হবে, স্পিড হবে একটু, কৃষ্ণা ম্যাডাম একটু স্পিডে হবে। হ্যাঁ স্পিডে একটু বাড়ান স্পিডটা। আচ্ছা পরেরটায় যাব, পরেরটায় আসবে এই যে চোখের নিচে যে হাড় দুটো আছে তার ঠিক উপরটায় যেখানটায় মাসেল শেষ হচ্ছে ওই জায়গাটায় ওই একই রকম ভাবে দুটো আঙুল দিয়ে টোকা মারবো। হ্যাঁ না বলছিলাম তার আগে আছে এইখানে, কোথায়? এই যে চোখের সাইডে যে হাড় আর যে ভুরুর পাশে যে ভুরুর নিচে, এইটা পরেরটা কিন্তু ঠিক আছে, এটা এগুলো চোখে করে ওইটা করবো। চোখটা করে নি তারপরে এটা করবো, কি হলো? তা আগে পরে হলে এমন কিছু অসুবিধা নেই, তার এক ইয়েতে আছে তো। হ্যাঁ এটা আগে করুন তারপর এই দিকটা করবো।
আছে, এবারে পাশেরটায় চলে আসুন, পরের পোজটায়। এইখানে একদম যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের হাড়ে, এই যে সাইডে চোখের জয়েন্ট এবং দুদিকের যে কপালের এটা, এখানে যে শেষ হচ্ছে এই জায়গাটা, এইখানটা, এই জয়েন্টটা একইভাবে বাইরের দিক থেকে টোকা মারবো। যাব পরবর্তী পোজে। ফুটে উপরটায় নাকের ঠিক নিচে, নাকের ঠিক নিচে ওইখানে দুটি আঙুল দিয়ে ওইভাবে টোকা মারবো। হয়েছে? এবারে যাব পরের পোজে। এইখানে থুতনির এখানে, এইখানে টোকাটা একটু জোরে জোরে পড়বে কৃষ্ণা ম্যাডাম, একটু জোরে জোরে, যাতে ব্রেনে গিয়ে হ্যামার করে। রিল্যাক্স। এরপরে হাটে করুন, এইটা করুন, এইটা, হ্যাঁ, এই যে হাড়টা মাজরের উপরের যেটা আছে এইটাতে, এখানের যে মাসলটা আছে সেই মাসলটাতে, এই জাস্ট জয়েন্টটার যে মাসলটা আছে সেই মাসল গুলোতে। রিল্যাক্স। এবারে একটা হার্টে করতে পারেন, এখানে হার্ট যেখানটা শেষ হচ্ছে সেই জাস্ট নিচটাতে, এইখানে দুটো আঙুল দুদিকেই করতে পারেন এইভাবে, হার্ট এবং লাংসে। জাস্ট নিচে, হার্ট এবং লাংসের জাস্ট নিচটাতে।
এবং লাস্ট যেটা আছে মাথায় একদম ব্রহ্মতালু ঠিক নয়, তার একটু পিছন দিকে দেখুন একটু উঁচু জায়গা সামান্য পাবেন, সেইখানে একটা আঙুল দিয়ে হালকা হালকা মারবেন, খুব বেশি নয়, ব্রেনটা খুব সেন্সিটিভ জায়গা তো, হালকা হালকা এইভাবে টোকা মারুন, একদম আস্তেই আস্তে। যে জায়গাটা উঁচু মতো আছে ঠিক এই মাঝখানটা নয়, মাঝখান থেকে একটু পিছনে দেখুন একটু উঁচু জায়গা পাবেন, ওই জায়গাটা হালকা হালকা টোকা মারবেন। রিল্যাক্স, হাত দুটো ঘষে নিয়ে চোখে মুখে স্পর্শ করে দিন। সুমন, আজকের হ্যাপিনেস থেরাপি তাহলে এখানে শেষ হলো। এরপরে বই নিয়ে আড্ডা শুরু করুন। কে কি বই পড়লেন বলুন। পম্পা ম্যাডাম, পম্পা ম্যাডাম, ম্যাডাম আপনার কাজের পরে আপনি লিড করুন এটা। কে কি বই পড়েছে সেগুলো খবর নিন। কে হ্যাঁ, দেবাশিস স্যার কি পড়েছেন সেটা একটু শুনি। প্রথমে আপনি বলুন একটু কি বই পড়লেন, যে বইটা ওই এই যে নিবার সপ্তক যে বইটা আমি পড়ছিলাম ওইটাই পড়ছি, এই যে নিবার সপ্তক। না কিছু শেষ হয়নি, কিছু না এখনো মাঝপথে আছি। এটা অ্যাকচুয়ালি দুটো তিনটে উপন্যাস হ্যাঁ পাট পাট করে। এর আগেটা ছিল আপনার সূর্য তামসী, কৌশিক মজুমদারের লেখা। সূর্য তামসী ছিল, এটা অ্যাকচুয়ালি ডিটেকটিভ গল্প। তো এটা মানে ঘটনা অনেক পুরনো ঘটনা, প্রায় আপনার 150 বছর আগেকার কিছু ঘটনা। তখনকার একজন পুলিশ অফিসারের ডায়েরি, সেই ডায়েরি থেকে কিছু পাওয়া ঘটনার মাধ্যমে তার সাথে রিলেট করে এখনকার একদম লেটেস্ট এই কয়েক বছর আগেকার এই বইটা বেরিয়েছে, তখনকার সাথে সামঞ্জস্য রেখে বইটা লেখা হয়েছে। এবং ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে 100-150 বছর আগে যে ঘটনা ঘটেছিল এখনো সেই একই ঘটনা ঘটছে। হ্যাঁ, তো এখনকার যা প্রিয়নাথ মুখার্জি পুলিশের অফিসার ছিলেন সাহেব আমলে, তো তিনি ওই কিছু ডায়েরি লিখে গেছেন, নিজে কিছু এনকোয়ারি করেছেন। সেই এনকোয়ারির মাধ্যমে তিনি একটা লিখে গেছিলেন, দারোগার দপ্তর বলে কোনো বই একটা তার লেখা ছিল, সেই বইটার থেকে কিছু তোলা। এবং এখনকার একজন আধুনিক গোয়েন্দা তুর বসু তার নাম দিয়েছেন লেখক। এই তুর বসু এখন কিছু ঘটনা নিয়ে, সে একজন প্রাইভেট ডিটেকটিভ, আর ওই ঘটনার সাথে রিলেটেড বেশ কিছু, মানে সমস্ত কিছু যা ওই সময় ঘটেছিল এখনো প্রায় একই ধরনের ঘটনা। কিছু খুন হয়েছিল, যে খুন তার যে পদ্ধতি, জাবুলুন বলে একটা পদ্ধতি ছিল, একটা দল ছিল জাবুলুন। তো সেই সব নিয়ে বইটা লেখা আর কি। মানে বেশ সুন্দর টান টান একটা ঘটনা আছে, এবং তার সাথে সাথে উত্তেজনা আছে বেশ। এবং একটা পদ্ধতি ছিল, মানে চাইনিজ পদ্ধতি খুন করার। তাতে কিভাবে খুন হতো, মানে পুরো দেহটাকে পেটের নিচ থেকে পুরো দেহটাকে দুটো ফাল্লা একদম ফেড়ে আলাদা করে দিত, এবং করে দিয়ে তাতে তার আরো নানা রকম ভাবে নৃশংস ভাবে গোটা শরীরে অত্যাচার হতো। ধড়কে কোনো সময় আলাদা, মুন্ডু থেকে আলাদা করে দেওয়া হতো, এবং মানে নৃশংস ভাবে হত্যা আর কি। মানে ভাবা যায় না এরকম ভাবে সাধারণ মানুষের মাথায় এভাবে আসবে না, এরকম ধরনের একটা নৃশংস ভাবে হত্যা করতো আর কি। ওরা বিশেষ পদ্ধতি ছিল সেটা। এবং যে করতো তা কিভাবে হতো সে বলতে আমি কিছুই মনে করতে পারছি না কি হয়েছে, এরকম ধরনের একটা ব্যাপার ছিল। তো সেই সব নিয়ে বইটা আর কি।
তো এখন আমি এইটা প্রথমটা সূর্য তমসিটা পড়েছিলাম, এখন এই নিবার সপ্তকটা পড়ছি সূর্য তমসির, এখন মাঝপথে আছি, শেষ হয়নি, তারপরে আরো একটা পার্ট আছে। বইটা কোথায় পেলেন, মানে যেখান থেকে ইচ্ছে হলে পড়তে পারবে? বইটা কেনা, এটা বইমেলা থেকে কেনা। কৌশিক মজুমদার একজন খুব বিখ্যাত মানুষ, মানে খুব কম বয়সী, তার পরিচয়টা আপনাদের একটু দিয়ে দিই। 1981 10 এপ্রিল কলকাতায় জন্ম, স্নাতকোত্তর এবং পিএইচডিতে সেরা ছাত্রের স্বর্ণপদক লাভ করেছেন। এখন এবং তিনি নতুন এক প্রজাতির ব্যাকটেরিয়া ব্যাসিলাস SP-KM5 এর আবিষ্কারক। তার সাথে কি এখন উনি ধান্য গবেষণা কেন্দ্র চুঁচুড়ায় বৈজ্ঞানিক পদে কর্মরত। হ্যাঁ, তো আর তার সাথে তার জার্মানি থেকে একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে, ডিসকভারিং ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া একুয়েস্ট 2012-তে। কমিক্স ইতিবৃত্ত বলে একটি বই আছে 2015-তে। হোমস নামা বলে, শার্লক হোমসের উপরে ইনি বই লিখেছেন একটা, শার্লক হোমসের যে ঘটনা তার উপরে হোমস নামা বলে 2018-তে। মগজাস্ত্র বলে, মানে এনার ওই সবই ফিকশন নিয়ে বই। 2018-তে মগজাস্ত্র, জেমস বন্ড জমজমাট, জেমস বন্ড সিরিজের সিনেমা হলিউডে হতো আগে, এখন হয় কিনা জানি না, আমরা খুব দেখেছি এক সময়। সেই নিয়ে একটা বই 2019-এ। তোপসে ফেলুদার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তোপসে, সেই তোপসের নোটবুক 2019-এ লেখা, পুড়িয়ে বাড়িয়ে একটা বই আছে 19, এইরকম ভাবে আরো সূর্যার তামসী, তারপরে আধার আখ্যান এবং এই সমস্ত বই আছে। আরো কিছু সম্পাদনা আছে, সিদ্ধার্থ ঘোষ প্রবন্ধ সংগ্রহ ইত্যাদি ইত্যাদি। তো মানে ভদ্রলোকে একটু সময় জাগানো ক্যারিয়ার এবং লেখার সঙ্গীও খুবই সুন্দর। এইটা যে ঘটনাটা বলছি 1896, 1897, 1895 সেই সময় প্রথম ঘটনা ঘটেছিল, আর এখন ঘটছে আবার এই রিসেন্ট। তো সেই রিলেটেড আর কি ঘটনাগুলো চলছে আর কি। এটাই আমি পড়ছি আর কি। সেই সুভাষচন্দ্র তারিণীচরণ চক্রবর্তী বলে সেই সময় একজন ডিটেকটিভ, প্রাইভেট ডিটেকটিভ ছিল, সে প্রিয়নাথের অ্যাসিস্ট করেছিল। প্রিয়নাথ মুখার্জি বলে যে পুলিশ অফিসার ছিল, তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিল। তার অত্যন্ত শার্প ব্রেন ছিল, অত্যন্ত সাধারণ মানে চেহারার মানুষ ছিল, কিন্তু প্রচন্ড শার্প ব্রেন ছিল। সেই ইয়েতেই ও রিলেট করে এটা করা। এবং এখনকার যে যিনি আছেন তিনি হচ্ছেন গণপতি, তার একজন জাদুকর ছিল গণপতি, তা এইসব নিয়ে আছে আর কি। আর এখন তুর বসু বলে ওই প্রাইভেট ডিটেকটিভ, সে এখন ওইগুলো নিয়ে তদন্ত করছে আর কি। এই বইটাই এখন আমি পড়ছি আর কি। কৌশিক মজুমদার। ওই পিএইচডি করেছেন কত সাল বলেন? 81-তে জন্ম। হ্যাঁ, 81-তে জন্ম, তার মানে একদম 45 বছর মোটামুটি। দারুণ ভালো বই, যা বুঝতে পারলাম। হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না ভালো করে, আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। বলছি যে সুনীত বাবু। ও আচ্ছা, সুনীত বাবু হসলা অফিসে এসছেন মনে হচ্ছে। বাহ, আচ্ছা আচ্ছা রিনা, তোমার একটু কি বই পড়েছো, কিটা ভালো লেগেছে সেই সম্পর্কে আমাদের একটু, তাহলে আমাদেরও ভালো লাগবে হয়তো, যেটা ভালো লাগে যেটা পড়েছো। হ্যাঁ পম্পাদি, প্রথমে ধন্যবাদ সুমনকে, তারপরে দেবাশিস বাবুকে, এরপরে তোমাকে। যাই হোক, যে যা নিজের নিজের ডিউটি পালন করছো। আমি পড়ছি যে বইটি, সেটি আমি অন্তত 1000 বার পড়লে বোধহয় মাথায় কিছু ঢোকাতে পারবো। এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্বের বিকাশ। বইটির নাম আমি এখনো শেষ করতে পারিনি, অনেকগুলি খণ্ড খণ্ড। আমাদের মানব মনের যে 4টি যে পর্যায় আছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই নিয়েই একটি ব্যক্তিত্বের পূর্ণায়ব স্ফুরণ ঘটে আর কি। এ মানুষের অন্তর্নিহিত দেবত্ব যাহা তাহার মধ্যে প্রথম হইতেই বিদ্যমান, তাহার হয় সার্থক অভিব্যক্তি। এই 4টি জিনিস নিয়ে এখানে বিভিন্ন ভাবে একটি মানুষ কিভাবে
সমাজের উপকার করতে পারে, কিভাবে দান ধ্যান করতে পারে, কিভাবে নিজেকে বদলাতে পারে, বা নেগেটিভিটি কিভাবে দূর করতে পারে, এই সব নিয়ে বিভিন্নভাবে টপিক দিয়ে ছোট ছোট আকারে আছে অনেকগুলি পর্যায়, যেগুলি আমি একটি পড়ি, আবার অন্য নতুন পড়তে গেলে আবার মনে হয় পেছনে কি পড়লাম, মাথায় বিষয়ে কিছু ঢুকলো না। তাই আমি বলছি এই 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 বইটি, ছোট্ট বইটি, এই যে বইটি দেখাচ্ছি, এই বইটি আমি পড়তে মানে এখনো উদ্ধার করতে পারছি না। একটি টপিক পড়ার পরে পেছনে আবার মনে হচ্ছে কি পড়লাম, মাথায় ঢুকলো না এই বইটি। তো আমার মনে হয় 100 বার যদি পড়ি তবে হয়তো কিছু ঢুকবে। আর আমাদের যে একটা মানুষের জীবন চক্র কিভাবে ঘটবে বা কিভাবে সে উন্নত করতে পারবে, কি কি করলে, সেগুলি সব এই ছোট্ট বইটির মধ্যে বিবেকানন্দের লিখিত বা বিবেকানন্দের সমস্ত কিছু পত্রাবলী থেকে বা বিবেকানন্দ যেসব সভায় বক্তৃতা বা আলোচনা দিয়েছেন সেই সবগুলি নিয়ে এখানে বেলুর মঠ থেকে বেলুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত বইটি। তো এই পড়ছি, আমি প্রায় বলি আমি বইটি এখনো শেষ করতে পারিনি। উদ্বোধনের বই তো বোধহয় এটি উদ্বোধন কার্যালয় থেকে সংগৃহীত। হ্যাঁ, এই বইটি আমি পড়ছি এখনো। নিজের বই কিনেছো নিশ্চয়? হ্যাঁ, এইগুলো আমি ট্রেনে যেতে যেতে অনেক সময় ছোট ছোট বই, নিবেদিতার উপরে, সারদা মা, রামকৃষ্ণ দেব, বিবেকানন্দের অনেক ছোট ছোট বই আমি কিনেছিলাম। হ্যাঁ, সেইগুলি পড়ার সুযোগ হয়নি। এখন হজলায় এসে এই যে তোমরা সব বই পড়ার একটা দিয়েছি হজলা থেকে রুটিন, আগে পড়তাম, এখন এই স্মার্টফোন আর ফোন থেকে অনেক কিছু সময় কেটে যায়। তো এখন আবার এটি আমি এইসব বইগুলো কিন্তু আপনি ট্রেনে অনেক সময় পেয়ে যাবেন অনেক কম দামে। হ্যাঁ, ট্রেনেই করে, আমি ট্রেনে যেতে যেতে এইসব একসঙ্গে অনেকগুলো বই একসঙ্গে ওরা ব্রাঞ্চ করে এগুলো বিক্রি খুব কম দামে পায়, কম দামে, এবং বইগুলোর কন্ডিশনও খুব ভালোই থাকে, খুব একটা খারাপ কন্ডিশন হয় না। আমি অনেকগুলো বই পেয়েছি, বইয়ের পাতা থেকে এ থেকে সমস্ত কিছু খুব ভালোই থাকে, খুব কোয়ালিটি খুব ভালো। আমি একটি বিবেকানন্দের তৈলচিত্র বা আঁকা কিছু জিনিসেরও একটা চটি বই পেয়েছি, এই এক সূত্রে অনেকগুলি করে বিক্রি করে। তো আমার খুব ভালো লেগেছে, বইটি পড়ছি। আর আমি এই পাঠচক্র এক একটা টপিক পড়বার জন্য, যে আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে। হ্যাঁ, তো এই বইটা পড়লে আমার মনে হয় নিজেদিকে অনেক কিছু এখনো মানে কিছুই শিখিনি, কিছুই জানি না, এইরকমই মনে হচ্ছে এই বইটা পড়ার পরে। যাই হোক, আমি এইটুকুই পড়ছি। হ্যাঁ, ভালো লাগলো। আমি বিশেষ বইটাও জানতে চাই যে এখানটা বইকে পেতে তোমার নিজের বই না কোথাও থেকে কিনেছো? কারণ আমাদের কারুর ইচ্ছে হলে মানে আমরা জানা থাকলো আর কি, ট্রেনে বইগুলো উঠলে অন্তত দেখবো একটু নিয়ে। আমরা অনেকে ভাবি ট্রেনে ওই এরা সব নিজেদের এর জন্য এসেছে, কিন্তু ওই রামকৃষ্ণ মিশন থেকে বিক্রি করতে দেয়। কিন্তু এগুলো আপনি যে কোনো মঠে, যে কোনো মঠে এই বই পেয়ে যাবেন। যে কোনো মঠের ওই যে ওদের ইয়ে আছে না, হ্যাঁ, যেখান থেকে ওদের লাইব্রেরির মতন বিক্রি টিক্রি করে ওখান থেকে পেয়ে যাবেন। রামকৃষ্ণ জয়রামবাটি গেলে আপনি পেয়ে যাবেন। আমাদের এই যে মেলার সময় যে এগুলো দিচ্ছিল না, ওখানেও কিছু কিছু পাওয়া যেতে পারে। মেলার সময় যে আমাদের ইয়ে দিয়েছিল, দোকান দিয়েছিল। যাই হোক, তো আমার খুব বইটি ভালো লেগেছে। তো আমার ওটাই বলি যে আমার মাথাতে ধরতেই পারছি না এই এত কথার মালা। খুব ভালো লাগলো যে জানতে পারছি এরকম। দেবাশিস স্যারেরটাও ভীষণ মানে হৃদয়গ্রাহী আর কি, যে একটা এমন জিনিস যে সত্যি ইন্টারেস্ট জাগবে, যে তখনকার এখনকার মানে সেটার সাথে একটা মেলবন্ধন করে দেখা যাচ্ছে প্রায় এক ইত্যাদি যে জানলাম। তো ভালো লাগছে, পারলে তো দেখি। আমি বইটি থেকে পাঠচক্রে এক একটা টপিক পড়ার ইচ্ছা আছে। একদিন আমি একটা টপিক পড়েছিলাম। হ্যাঁ, তো এইভাবে যদি কোনো সুযোগ পাই আবার পড়ে শোনাবো, চেষ্টা করবো সবারই ভালোর জন্য আর কি, আমাদের ভালোর জন্যই খুব পড়তে ইচ্ছা করে মাঝে মাঝে। হ্যাঁ, তখন আমরা একটুখানি নোট লেখার মতো লিখে নিতে পারি, তুমি কি পড়বে? আমি তো পড়ি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ পম্পাদি। হ্যাঁ, ভাল লাগলো। তাই এইবার মিতা ম্যাডাম একটুখানি বলুন যে কি পড়া হলো, কেমন লাগছে, কি বই পড়তে? হ্যাঁ, আমি তো শুরু করেছিলাম ডিটেকটিভ গল্প দিয়ে, সেটা ওখানেই ছেড়ে এসেছি। এখন এখানে যা পাচ্ছি
উদ্বোধনের বাবা সবাই উদ্বোধনের এটা কিছু কিছু জায়গা আছে আমার ভালো লাগছিল পড়তে। এখানে কাশী বিশ্বনাথের অন্নপূর্ণা মন্দির কিভাবে এখানে অন্নপূর্ণার যে চিরন্তন একটা সম্পর্ক ছিল সেটা নিয়ে একটুখানি লেখা হয়েছে। কাশীতে অন্নপূর্ণার ইতিহাস, পূজার ইতিহাস। তো এখানে একটা গল্প দিয়েছে যে আচার্য শঙ্কর কাশীধামে মা অন্নপূর্ণার সাক্ষাৎ দর্শন লাভ করেছিলেন। একবার অতি প্রত্যুষে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে যাওয়ার সময় তিনি দেখেন ঘাটের কাছেই এক যুবতী তার মৃত স্বামীর মাথাটি কোলে নিয়ে উচ্চস্বরে বিলাপ করতে করতে পথ চলতি সকলের কাছে শবদাহের জন্য অর্থ ভিক্ষা করছেন। প্রত্যেকেই কোনো ভ্রুক্ষেপ না করে চলে যাচ্ছে। সবটি আড়াআড়ি পথ জুড়ে এমনভাবে শোয়ানো রয়েছে যে যাতায়াতের কারণে অনেকে মৃতদেহটি ডিঙিয়ে পার হতে হচ্ছে। আচার্য শঙ্কর এই দৃশ্য দেখে সদ্য বিধবা সেই যুবতীকে অনুরোধ করলেন সবটিকে একটু সরিয়ে নিতে, কিন্তু শোক ও নিমগ্না স্ত্রীলোকটি কোনো কথা না বলে কেঁদে চললেন। এদিকে বিপন্ন শঙ্করও বারবার অনুনয় বিনয় করতে থাকলে সহসা স্ত্রীলোকটি তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কেন মহাত্মন, আপনি সবকে সরে যেতে বলুন না। আশ্চর্যান্বিত শঙ্কর বললেন, মা, শোকে কি আপনি অপ্রতিষ্ঠিত হয়েছেন? সব কি কখনো সরে যেতে পারে? তার কি শক্তি আছে সরে যাওয়ার? বিধবা রমণী প্রত্যুত্তরে বললেন, কেন জ্যোতিবর, আপনার মতে তো শক্তি নিরপেক্ষ একমাত্র রক্ষেরই জগৎ কর্তৃত্ব, সব কেন সরবে না? সামান্য না রমণীর মুখে এই তত্ত্ব কথা শুনে আচার্য স্তম্ভিত হলেন, আর মুহূর্তকার পরেই দেখলেন যে সেই রমণী অন্তর্হিত আর শব্দটি নেই, আর সবটিও নেই। বিস্ময় বিমূঢ় শঙ্কর এর রহস্য বোঝার জন্য গঙ্গার ঘাটে ধ্যানস্থ হতেই বুঝলেন এই অলৌকিক লীলা স্বয়ং শ্রী বিদ্যারূপিণী অন্নপূর্ণা রচনা করেছিলেন। অনুভব করলেন, হ্যাঁ না ওইটুকু পড়বো, এটা শেষটুকু, হ্যাঁ এটা শেষ। তখন তিনি বুঝলেন যে আরো স্বরূপ চিন্তা করলে কিছু না কিছু অপূর্ণতা ধরা পড়বে। তখন তিনি বিগ্রহকে প্রণাম না করে কেবলমাত্র হতধৃত দণ্ড দ্বারা দেবতার ফলককে স্পর্শ করতেন, কিন্তু দেবী মন্দিরে সাষ্টাঙ্গে দেবীকে প্রণাম করে শ্রী মন্ত্র স্থাপন করে পূজা করতেন। আমি এইটুকুই পড়েছি আজকে, তো আমার এইটুকু খুব ভালো লাগলো আর কি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো আমাদেরও। ঐশ্বরিক ব্যাপারটা মানে একদম একদম দেখা পেলেন পরিস্থিতিটা কেমন ছিল, তো খুব ভালো লাগলো এটা পড়ে। এরকমও হয় যেটা মানে সচরাচর আমরা বুঝতে পারি না, কিন্তু অনেক জিনিসই আমাদের বোঝার বাইরে আর কি। তাই জন্যই আমরা ভগবানকে অগম্য কিংবা এই সমস্ত জিনিসগুলো বলি, যাকে দেখা যায় না, বোঝা যায় না, কিছুই করা যায় না। বিশেষ করে ঐশ্বরিক পরিস্থিতি, ঐশ্বরিক যে ভাব ধ্যান ধারণা, ভাবনা চিন্তা থাকে না, সেগুলো নিজের ওপরে যতক্ষণ না হয় না ততক্ষণ আমরা বিশ্বাস করি না। এইবার তৃপ্তি ম্যাডামকে একটু বলতে পারি, কারণ আমরা ভাবছি যে সবাইকে বলতে হবে, তো মানে তাড়াতাড়ি করে যদি একটু জেনে নিই আর কি। তৃপ্তি ম্যাডাম কি পড়েছেন? হ্যাঁ, আমি সব দিন সময় পাই না এখানে বসতে, কিন্তু রেগুলার আমি যে কোনো সময় আমি বই পড়ে নিই আর কি। নিজের মনে যে ওই টাইমে না করতে পারলেও আমি মোটামুটি পম্পাদির যে রুলসটা হয়তো আমি 4:30 সময় যোগদান করতে পারিনি, কিন্তু আমি একটু পড়ে নিই। তো আর এই প্রোগ্রামটা আমার খুব ভালো লেগেছে, সেজন্য পম্পাদিকেও ধন্যবাদ আর হসলাকেও ধন্যবাদ, আর এইরকম ভাবে সুন্দরভাবে করার জন্য। আমি এখন পড়ছি মনসা বিজয়, সুপর্ণ সরকারের। ব্যাপারটা হচ্ছে মনসা মঙ্গল আজ পর্যন্ত 64 জনের লেখা বেরিয়েছে, আর ইনি হচ্ছেন 65তম।
লেখক, মানে মনসামঙ্গল কাব্যের মঙ্গল কাব্যের হচ্ছে বিনির্মাণ। হ্যাঁ, চন্দ্রধর বণিক আর পদ্মাবতী এই যে প্রতিস্পর্ধার যে কাহিনী, সেটাকে পাঠকের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে কি বলবো, মানে নীলাম্বতী যে গ্রন্থ আছে, মনসা যে পশু পাখি সঙ্গে কথা বলা, তাদের ভাষা বোঝা, এই যে গুপ্ত বিদ্যাটা উনি খুব ভালোভাবে রপ্ত করেছিলেন। কশ্যপ মুনি হচ্ছেন ওনার বাবা, তো ওই কশ্যপ মুনির কাছ থেকে ওটা করেছিলেন। ওই জন্য মানে সাপেদের, ওনাকে তো সাপেদের দেবী বলা হয়, সর্পদেবী। তো সেটা কিভাবে হয়েছেন সেটা এখানে একদম সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আর আমরা যে ওই যে বেহুলাকে আমরা সতী লক্ষ্মী বলি, লক্ষিন্দর, তো লক্ষিন্দর যখন বেঁচে উঠলো, মারা যাওয়ার পর লক্ষিন্দর যে বেঁচে উঠলো, তখন কিন্তু শরীরটা ছিল লক্ষিন্দরের, কিন্তু ওকে যখন বাঁচিয়ে তোলা হলো তখন ওর ভেতরের যে আত্মাটা যখন ফিরে এলো চাঁদ সওদাগরের কাছে, আত্মাটা কিন্তু ছিল একলব্য। একলব্য হচ্ছে মনসার মানে ভ্রাতা, মনসার ভ্রাতা একলব্য, মানে কশ্যপের একজন শিষ্য, খুবই ভালো শিষ্য, একজন ব্যাদ। তো ওনার সঙ্গে বেহুলার ভালোবাসা হয়েছিল, বেহুলা ওকে পছন্দ করেছিল বীরের জন্য, এমনই বীর ওনাকে রক্ষা করেছিলেন, এটা ভেতরের ব্যাপারটা রয়েছে। কিন্তু উনি লক্ষিন্দরকে পছন্দ না করে, মানে কথা হয়েছিল ছোটবেলা থেকেই, কিন্তু ওকে না পছন্দ করে পছন্দ করেছিল বীর একলব্য ব্যাদকে। সেটাই ছিল অন্যায়। আর সেটা ওই চাঁদ সওদাগর শুনেই তখন মানে ওই একলব্য ছিল ওনার সেনানায়ক হিসাবে যোগ দিয়েছিল, মানে ওনার বাড়ি সবকিছু সমস্ত কিছুই রক্ষা করতেন। কিন্তু যখনই শুনো লক্ষিন্দরকে ভালোবাসছে না, কিন্তু আমাকে ভালোবেসেছে, ও সোজাসুজি একদম মনসার কাছে ফিরে গেছিল, নিজের মাতৃভূমিতে, বদ্বীপ ভূমিতে ফিরে গেছিল। কিন্তু তাকে চাঁদ সওদাগর নিজে আমন্ত্রণ করে ডেকে বিয়ে দেবেন বলে নিয়ে এসেছিলেন। তো নিয়ে এসে তাকে যেভাবে জ্বলন্ত পুড়িয়ে মারার প্ল্যান করেছিলেন, তো সেই মরে যাওয়ার মুহূর্তে তো সেই তার আত্মাটা কিভাবে সংরক্ষণ করে তারপরে আবার যে বেহুলার যে বিয়ে হলো লক্ষিন্দরের সঙ্গে, বেহুলাকে বলা ছিল সবকিছুই বলা ছিল, সেই মতোই সবকিছু কাজ হয়েছে। তারপরে ওই যে নদীতে ভাসিয়ে দিল যে এইভাবে যাতে বডিটা সংরক্ষণ করা হয়, হ্যাঁ, সেইভাবে বডিকে সংরক্ষণ করে তারপরে বদ্বীপ ভূমিতে নিয়ে গিয়ে মানে ওর আত্মাটাকে সংরক্ষণ করেছিল ডাবের মধ্যে, ডাব জলের মধ্যে। ওই জন্য আমরা আমাদের যখন প্রতিমা প্রতিষ্ঠা বা পুজো করা হয়, প্রথমে ঘট প্রতিস্থাপন করা হয়, এটা আমরা জানি, কিন্তু জানতাম না যে কেন ঘটটা প্রতিস্থাপন করা হচ্ছে। তো সেই ঘটের মধ্যে মানে ওই ডাবের মধ্যে ওর আত্মাটাকে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছিল। তারপরে ওই লক্ষিন্দরের মৃতদেহটা নিয়ে গিয়ে বদ্বীপ ভূমিতে প্রাণের সঞ্চার করা হয়। প্রাণ সঞ্চার করার পরে ও যখন জেগে ওঠে তখন তাকে সবকিছু বলা হয়, মানে রূপটা হচ্ছে লক্ষিন্দরের, শরীরটা লক্ষিন্দরের, কিন্তু ভেতরের আত্মাটা কিন্তু একলব্যের। দিয়ে তারপরে ওদের বিয়ে হয়, সেই ঘটনা এটা চলছে, আমি ওটা পড়ছি। একবার পড়া হয়েছে দিয়ে আবার ফের পড়ছি, এটা এতটাই ভালো লেগেছে, এত মনোগ্রাহী। আর এই যে নীলাম্বতী গ্রন্থের কথা বলা হচ্ছে, এগুলো জানতাম না, যে এই যে সব ভাষা জানা, মনসাকে এটা পড়লে মনসার প্রতি একটা আলাদা মানে ভক্তি এমনিই আসবে। আর এত অল্প বয়সে এত বুদ্ধিমতী আর এত ব্রেন, মানে ভাবা যায় না। যেটা আমরা আগে অন্যরকম মনসাকে মানে কি বলবো, মানে সবেতেই ক্রোধান্বিত দেখতাম, যে এটা যে জলকরের জন্য, জলকর দেওয়ার জন্যই এই কাণ্ড এতখানি, সেটাই এখন পড়ছি মোটামুটি। এই বইটা কোত্থেকে জোগাড় হলো? এটা হচ্ছে একদম অল্প বয়সী একজন লেখক, সুপর্ণ সরকার, আমি ফেসবুকে পেয়েছিলাম। তারপরে দেখলাম আমার মেয়ের সঙ্গে ওই ফেসবুক থেকেই হয়েছে, ওনাকে বলতে উনি আমার বাড়ি পাঠিয়ে দিয়েছেন, ঠিকানা দিয়ে দিয়েছিলাম। ভালো, খুব সুন্দর, ইন্টারেস্টিং, খুব ভীষণ ইন্টারেস্টিং।
হ্যাঁ, যাই হোক আমরা কিছু জানতে পারছি সত্যি করে, ভাল লাগলো। আচ্ছা, কৃষ্ণা ম্যাম কি পড়েছেন একটুখানি জেনে নি। না, মিউট আছে। আমি জাস্ট শুরুই করেছি একটা নতুন বই। এই বইটা হলো তোমার আমি বইটার পিকচারটা দেখাচ্ছি, হার্ট ল্যাম্প। হ্যাঁ, এটার রাইটার হলো তোমার বানু মুস্তাক, একজন কর্ণাটকের রাইটার। এই বানু মুস্তাক হলেন একজন অ্যাক্টিভিস্ট, লয়ার, আর ইনি লেখেন হলো প্রতিবাদী রাইটার গোষ্ঠীর হয়ে। ইনি দলিত এবং মুসলিমদের উপরেই প্রথম লেখাটা শুরু করেন। তো তার এই যে হার্টল্যাম্প বইটা, এই বইটা মেনলি উনি মানে কন্নড়া ভাষায় লিখেছিলেন। তো লেখার পরে এই বইটাকে দীপাভাস্তি বলে, মানে আমাদের কর্ণাটক স্টেটেরই একজন মানে উনি এরকম ইয়ে করেন আর কি, কি বলে, অনুবাদ করেন। এই দীপাভাস্তিকে দিয়ে এই বইটাকে অনুবাদ করিয়েছেন। তা এই বইটা বলার উদ্দেশ্য হলো, এই বইটা একদম ওয়ান অফ দা মানে নিউ বুক, যেটা বুকার প্রাইজ পেল মানে ইউকে থেকে। মানে আমাদের বানু মুস্তাক গেছিলেন গত সপ্তাহে, বুকার প্রাইজ নিয়ে এসছেন উনি। আর বইটার শুরুটা আমি শুরু করেছি একটা সাধারণ মানে গ্রাম্য ইয়ের উপরে লেখা, গ্রাম্য নয়, একটা মানে ঘটনার উপরে লেখা। ঘটনাটা এখনো না পড়লে আমি মাঝ বরাবর আছি, পুরোটা বলতে পারছি না। আমি নেক্সট টাইমে এই বইয়ের 2-3টে স্টোরি অবশ্যই বলবো, কারণ স্টোরিগুলো খুব সুন্দর। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হলো যে ইংলিশটা এত সুন্দর, পড়তে কোনো অসুবিধা হচ্ছে না। অনেক সময় হয় একদম মানে ভিক্টোরিয়ান পিরিয়ডের কিছু ইংলিশ ঢুকিয়ে দিলে সেগুলো পড়তে অসুবিধা হয়। বাট এই যে দীপাভাস্তি যে মানে ট্রান্সলেট করেছেন, অনুবাদ করেছেন, রিয়েলি একদম খুব সুইট, মানে কোনো অসুবিধা হচ্ছে না পড়তে। তা আমি পড়া শুরু করেছি, পরে শেয়ার করব স্টোরিগুলো। বলছি এটা কোত্থেকে পাওয়া গেল বইটা? আমি মানে আমি তো পেপারে দেখেছিলাম, আমি নিউজেও বলেছিলাম হসলাতে, আমি আমাজন থেকে অর্ডার করে এনেছি। 325 এরকম কিছু দাম নিয়েছে, আমাজন থেকে নিয়ে এসেছি, আমাজনে অর্ডার করেছিলাম। যাই হোক, ভালো লাগছে। বই পড়া অভ্যেস নেই, কিন্তু তোমাদের সকলের কাছ থেকে জানতে পারছি এমন যে বেশ লাগছে আর কি। এবার দেখি সবাইকে বলতে হবে, আমি আর একটা জিনিসও মানে ইয়ে থেকে পড়েছি, একটা মানে ফেসবুক থেকে পড়েছি, পরে বলবো। রবীন্দ্রনাথ আর নজরুলের সাক্ষাৎকার একটা, না ফেসবুক থেকে না, সরি, আমার একটা বন্ধু পোস্ট করেছে আমাকে, একটা সাক্ষাৎকার পড়েছিলাম। নজরুলের বড় ছেলে যখন মারা গেছিল, তার পরের দিন নজরুল সাহেব রবীন্দ্রনাথের কাছে গেছিলেন। তো গিয়ে মানে কাঁদছিলেন, মানে কি বলবো, আমাদের যেন মনে হয় যারা মানে অনেক উঁচুতে পৌঁছে যান তারা ব্যক্তিগতভাবে কেমন, এই কথাটা আমার মনে হয় আমার মতো সবারই মনে একটা আগ্রহ থাকে যে ব্যক্তিগতভাবে ওরা মানে সাধারণ একদম মানে সাধারণ জীবনযাপনের ওদের ভূমিকাটা কি। তো যখন নজরুল কেঁদে বলছেন যে গুরুদেব বুলবুল চলে গেল, বলে হ্যাঁ তোমার বড় ছেলে খুব মানে ব্রিলিয়ান্ট ছিল, ভীষণ খারাপ লাগছে। তারপরে নজরুল খুব কাঁদছেন, রবীন্দ্রনাথ তখন একটাও কথা বলেননি যে তুমি চুপ করো, কেঁদো না। তো রবীন্দ্রনাথ বলছেন মনে মনে যে যে পুত্র শোক হয়েছে সে যদি কিছুটা কেঁদেও মানে ইয়ে করতে পারে, এক্সপ্রেস করতে পারে, তাহলে হয়তো ওর দুঃখ কিছুটা কম হবে। এরপরে আরো মানে কথা আছে, কথোপকথন আছে দুজনের মধ্যে, মানে অদ্ভুত মনে হচ্ছে দুখানা বড় মানে দেবতা কি দুই দেবতার মধ্যে কথা হচ্ছে, এরকম মনে হচ্ছে। সাধারণ মানুষের ভূমিকা ছেড়ে দাও, মনে হচ্ছে দুজন দেবতার মধ্যে কথা হচ্ছে, কথার মান এত উন্নত। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বা খুব ভালো লাগলো, সাক্ষাৎকারটাও ভালো লাগলো। সাক্ষাৎকারটা কোথা থেকে করা, মানে কোথা থেকে পড়া হলো? সাক্ষাৎকারটা আমার একটা বন্ধু পাঠিয়েছে আমার কাছে, যদি মানে ডিলিট না হয়ে যায় আমি পাঠাবো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ওকে, বাই। আচ্ছা ভাই, হ্যাঁ এবার দেখি কে আছে।
পেয়েছিলেন না কৃষ্ণা ম্যাডাম? আচ্ছা লক্ষ্মী ফেসবুকে পেয়েছিলেন না? আচ্ছা আমার একটা বন্ধু আছে বুঝলে, হ্যাঁ আমার একটা বন্ধু দিয়েছিল, আমি যদি থাকে আপনাদের মানে গ্রুপেই দিয়ে দেবো। মানে ওটা ফেসবুক থেকে তো? না হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। কিন্তু এটা সোর্স কি সেটা কিছু জানতে পেরেছেন কি, যে এটা কোথা থেকে খবরটা, এই সাক্ষাৎকারের খবরটা কোথায় পেয়েছিল বা কিছু? হ্যাঁ 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 ঠিক আছে, আমি পেলে আপনাদের গ্রুপে দিয়ে দেবো। একদম ওকে। বলা যায় যে যেখান থেকে পাঠিয়েছিল সেটা যদি আরেকবার একটু সোর্সটা বলে দেয় তাহলে আমরা পেয়ে যাব হয়তো, মানে তার কাছ থেকে আবার একটুখানি বন্ধুকে রিকোয়েস্ট করা যায়। বলছি মিউটে আছেন। একটা গল্প শুনেছি বুঝলি। হ্যাঁ 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 সবার স্বামীজি পড়ছে, এটা তো সবাই জানে, তো আমার মানে আমি তো বোঝাতে পারবো না, অত জ্ঞান আমার নেই। তো আমি ছোট করে একটা গল্প শোনাচ্ছি, মানে অবিদ্যা কি, মানে অবিদ্যা মানে কি এটা একটু বলছি ব্যাপারটা। হ্যাঁ, একদিন একটা রাজা, রাজ পণ্ডিত সভা পণ্ডিত মশাই তাকে প্রশ্ন করেছিল যে বলতো পণ্ডিত মশাই অবিদ্যা কি। না পণ্ডিত কিছুক্ষণ ও ভাবলো, মহারাজকে বললো মহারাজ এই প্রশ্নের উত্তর খুঁজে দেবো, তা আমাকে আপনি 5 দিন সময় দিন, 5 দিন পর এসে আমি এই প্রশ্নের উত্তরটা দেব। ঠিক আছে, রাজা তার সম্মত তার ছুটি মঞ্জুর করে দিল। তা পণ্ডিত মশাই রাজমহল থেকে বের হয়ে ও কি করলো, রাজ্যের সব থেকে একটা দক্ষ জুতোর দোকানে কারিগরের কাছে গেল, গিয়ে ওকে বলল যে আমাকে একজোড়া জুতো বানিয়ে দিতে হবে। তো মুচি জিজ্ঞেস করছে কিরকম জুতো। না ও প্রশ্ন করতে ও খুব রেগে গেল, বলছে প্রশ্ন কিছু করার দরকার নেই, আমি বললাম মাপের দরকার নেই। না তা কতটা, না এত বড় লম্বা এতটা চওড়া, আমি একটা মাপ দিয়ে দিল। হ্যাঁ ঠিক আছে, বাস জুতো। তা ওই জুতোর ভেতরে কি দেবে, না মণি মাণিক্য জহর দিয়ে ওই জুতোটা বানাতে বললো। ঠিক আছে, দিয়ে আবার সোনায় মুড়ে দিতে বললো, জুতো দিয়ে সেলাই করে রেখো, তবে তুমি টাকার চিন্তা আমার করো না, টাকা যা দাম হবে তাই আমি তোমাকে দেব, দাম দর আমি করবো না, ওকে বললো আর কি। যে কারিগর সাথে সাথে রাজি হয়ে গেল, ঠিক আছে কিছু টাকা আগাম দিন, একদিন বাদে এসে আমি জুতো নিয়ে যাব। ঠিক আছে, দ্বিতীয় দিন যখন গেল জুতোটা বুঝে নেওয়ার সময় পুরো টাকা দেবার আগে পণ্ডিত কারিগরকে একটা শর্ত মানে প্রতিজ্ঞা করিয়ে নিল, নাকি এই জুতোর গল্প তুমি কারু কাছেই করতে পারবে না। ঠিক আছে, তারপর পণ্ডিত ওই এক পাটি জুতো নিয়ে নিজের কাছে রাখলো, আর এক পাটি জুতো কি করলো একটা মন্দিরের সামনে সবার মানে অগোচরে আর কি, মানে কেউ যাতে দেখবে সেই সময় গিয়ে মন্দিরের সামনে রেখে দিয়ে এলো। সন্ধ্যার সময় যথারীতি পুরোহিত পুজো করতে গেছে, ওই এক পাটি জুতো আবির দেখে মানে ভীষণ উত্তেজিত হয়ে গেল, কি ব্যাপার, সে চিন্তাই করলেন এত বড় জুতো কখনো তো কোনো মানুষের পায়ের হতেই পারে না, আর তার উপর আবার হিরে জহর লাগানো আছে, তাতে নিশ্চয়ই রাতে মন্দিরে স্বয়ং ভগবান এসেছেন এবং বাইরে ভুল করে এক পাটি জুতো ফেলে চলে গেছে। আচ্ছা, উনি প্রথমে জুতোর পাটিটাকে মাথায় ঠেকালেন, বুঝলে তো, বারবার জুতোটাকে চুমু খেতে লাগলেন। পরের দিন যখন মন্দিরে অনেক লোক সমাগম হলো, পুরোহিত কি করলো, সবাইকে ভগবানের জুতোর পাওয়ার এই গল্পটা শোনালো। সকলে এক বাক্যে স্বীকার করলেন নিশ্চয়ই এই জুতো ভগবানেরই হবে, মানুষের পায়ের মাপ এত বড় হতেই পারে না, আর মন্দিরের বাইরে যখন পাওয়া গেছে তো নিশ্চয়ই শয়তানের জুতো হবে না। সবাই মিলে জুতোটি বারবার মাথায় ঠেকাচ্ছে আর চুমু খাচ্ছে। নিমেষেই জুতোর কথা রাজ্যময় ছড়িয়ে গেল, জুতোর গল্প রাজার কানেও পৌঁছে গেল। তিনি জুতোটি রাজদরবারে আনার জন্য আদেশ করলো। সব দেখে শুনে রাজা স্বীকার করলেন এই জুতো ভগবান না হয়ে পারে না। তিনি জুতোটি বারবার মাথায় ঠেকালেন, আবার চুমুও খেতে লাগলেন। এই জুতো কোনো মন্দির বা পবিত্র স্থানে যত্ন এবং নিরাপত্তা সহকারে সংরক্ষণ করা হোক। প্রতিদিন হাজার হাজার লোক ওই জুতো দেখতে ভিড় জমাতে লাগলো। অনেকে আবার রোগ মুক্তির সহ বিভিন্ন কিছু পাওয়ার আশায়ও মানত করতে শুরু করলো।
সুযোগ বুঝে একদল লোক জুতোর পাশে একটা দান বাক্স রেখে দিল। জুতো কেন্দ্র করে জমে উঠল টাকার পাহাড়। 5 দিন পর পণ্ডিতের ছুটি শেষ হলো। তিনি রাজসভায় প্রবেশ করলেন এবং রাজাকে কুর্দিশ করলেন এবং চুপচাপ বসে রইলেন। রাজা প্রশ্ন করলেন, কি হয়েছে পণ্ডিত, আপনি এমন বিরস বদন কেন? পণ্ডিত মাথা নিচু করে বললেন, মহারাজ, আমার বাড়ি থেকে এক পাটি জুতো চুরি হয়ে গেছে, তাই আমার মন খারাপ। এক পাটি জুতো? রাজা তখন অবাক। আকাশ থেকে পড়লেন রাজা। হ্যাঁ, আমার পিতামহের একটি জুতো চুরি হয়ে গেছে, প্রপিতামহের জুতো চুরি হয়ে গেছে। আর পালাবার সময় চোর এক পাটি ফেলে গেছে, মানে চুরি করে নিয়ে এক পাটি ফেলে গেছে। ওই জুতোটি আপনার কাছে আছে? রাজা তখন জিজ্ঞেস করছে। বলছে, হ্যাঁ আছে, তো আমার কাছেই আছে। পণ্ডিত ঝোলার থেকে তখন ওই জুতো পাটিটি বার করলেন, সবাইকে দেখালেন। জুতো দেখে রাজার তো মাথা ঘুরতে আরম্ভ করলো। নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন, মন্দির থেকে এক্ষুনি ওই জুতোর পাটি নিয়ে এসো। তারপর উচ্চস্বরে বলতে লাগলেন, আমরা তো ওটাকে ভগবানের জুতো মনে করে কত মাথায় ঠেকিয়ে চুমু খেয়ে চেটে চেটে একদম চকচকে করে তুলেছি। পণ্ডিত তখন মৃদু হাসলেন, মহারাজ, একেই বলে অবিদ্যা। এই রাজ্য একদিন এমনই অবিদ্যায় ছেয়ে যাবে, অনেকে মানুষের বুদ্ধির লোপ পাবে। লোকে এতটাই নির্বোধ ও কুসংস্কার এবং ধর্মান্ধ হয়ে যাবে যে ভালো মন্দ ঠিক বেঠিক ফারাক করতে পারবে না। আর এই সব দেখে ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার জন্য মনে মনে আফসোস করবেন। এই হলো অবিদ্যা। তার মানে আমাদের বেশ সচেতন হতে হবে কোনো কিছু করার আগে। আমি পড়েছি, এটা ফেসবুকে ছিল, মানে কারোর একটা ইয়েতে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তার মানে অনেক প্রশ্ন আছে, মানে কোনো কিছু দেখলেই যে আমরা অনেক সময় ধরে নিচ্ছি যে এইখানে সেইটাও খুঁজে বার করার জন্যও কিন্তু ভগবান আমাদের বলছে একেবারেই চোখ বন্ধ করে সবকিছু করো না। চোখটাও দেয়া হয়েছে, বুদ্ধিটাও দেয়া হয়েছে, সেটা এমনি এমনি নয়, সেটাতেও একটু খাটানোর প্রয়োজন আছে। এটাই মনে হলো লক্ষ্মীর এই গল্পটা শুনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে আরো একজন আছে, কে আছে? তৃপ্তি, রিনা হয়ে গেছে, আর কে আছে? আচ্ছা, রূপালী দি আছে। আমি পড়ছি সবার সামনে, কি বলতে বুঝলি, আমি তো পড়ি না ওখানে, তার জন্য ঘরে পড়ি ওইটা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। না, আমি এর পরের দিন বলবো, আমি না পারবো না। সেই বইটা নিয়েই অনেকদিন চলছে আমার, একটা বই নিয়েই। হ্যাঁ, আপনি পড়েছিলেন ওইটা প্রাণনাথ, ওইটা। তারপরে তো আমি মনে হয় ছোট ছোট গল্প পড়লে ভালো হয়। ছোট ছোট গল্প হলে না, মানে এরা যেমন একটু বললো আমি বলতে পারবো, কিন্তু এখন এটা তো আমি বলতে পারবো না, এটা বলাটাও খুব কঠিন। বইটা শেষ হয়নি এখনো নাকি? বলার মতো আমার সাহস শেষ হয়নি? না না, অনেকদিন বাদ ছিল, আর কিছুই করতে পারছি না, এরকম একটা হচ্ছে। ভুলে যাবেন তো, আবার প্রথম থেকে পড়তে হবে তো। আচ্ছা, এটা কি বলা? হ্যাঁ, যাই হোক, এত বড় না, আমি একবার দেখে নেবো, পুরোটা পড়া শেষ হলে একবার দেখে নেবো। আর কিছু ছোট ছোট গল্প আমি একটু পড়বো, যাতে আমি এরপরে এটার সাথে পার্টিসিপেট করতে পারি সেভাবে, কিন্তু এখনই আমি পাচ্ছি না। তবে এরা যা বললো খুব ভালো লাগলো। আচ্ছা, লক্ষ্মী, তো বইটা মনে হয় একটু সংক্ষেপে বলতে হবে, আরো সবাই যদি পার্টিসিপেট করে তাহলে একটু জিস্ট করে বলবেন। এর পর দিনে আবার হয় না, নেট তো শেষ হয়ে যাবে গো। এর পর দিনে আবার যারা যারা আছে তাদের আজকে প্রথম শুরু হলো তো এটা বোঝা গেল, তাহলে এরপরে যখন যেদিন হবে সেদিন ওই সবাই একটু জিস্ট এর পর দিন যারা বাকি রইলো তাদের এগুলো শুনবেন আগে, তারপরে আমার মনে হয় দিন হবে। মনে মনে ছকে নেবো। আচ্ছা ঠিক আছে, নেট শেষ হয়ে যাবে, সকলেরই একটু রয়েছে। আচ্ছা ঠিক আছে, কোম্পানি আমি গল্পটা পড়েছিলাম তাই শোনালাম।
না না ঠিক আছে, আমরা জানতাম না তো, মানে কিন্তু এর পরের দিন যদি আমরা বলি তখন আমরা একটুখানি জিস্ট করে নেবো সকলেই আর কি। আমিও যদি একটা কিছু বলতে পারি, ছোট করে নিতে বলা যায় আর কি, সকলেরই রেটটা ঠিক থাকে আর টাইমে চাটাও খাওয়া হয় সেগুলো আর কি। তাহলে ঠিক আছে, ল্যাপটপে চার্জ শেষ হয়ে যাবে আজকে, এই থাক আজকে ল্যাপটপে চার্জ শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে শেষ করছি। আমার এই বইয়ের হ্যাঁ, আরো অনেক রাত পর্যন্ত চ্যান্টিং আছে, এসব আছে বাকি। হ্যাঁ সুমন, তাহলে তুমি শেষে এটা বাই বাই।